ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা চট্টগ্রামের গুণী মানুষদের সঙ্গে কথা বলি যারা ঢাকায় থাকেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সঙ্গীত শিল্পী বেলি আফরোজ। বেলি, কেমন আছেন? চমৎকার। আমরা কথা শুরু করি চট্টগ্রামের প্রসঙ্গ দিয়ে। চট্টগ্রামে আপনার ছোটবেলা কেটেছে, এমনকি বড়বেলারও খানিকটা কেটেছে। একটু জানবো ছোটবেলার কথাই। আমার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে, সেটি হচ্ছে আমার আব্বু হচ্ছে ফ্রম ক্যালকাটা মেদিনীপুর, আর আমার আম্মু হচ্ছে একেবারে সাটগাইয়া যেটাকে বলে। তো বাবা আর মায়ের মধ্যে এমনই ব্যাপারটা ছিল। আর আমার জন্মস্থান চট্টগ্রাম, আমার প্রাণের শহর। চিটাগাংয়ে আমার বড় হওয়া, এবং আমি গান শিখেছি চট্টগ্রাম ধ্রুব পরিষদে। যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমার ধ্রুব পরিষদে আমার গান শেখা। আমার মায়ের একেবারে নিখুঁত চেষ্টায়, কারণ আমার মায়ের খুব ইচ্ছে ছিল, মায়ের খুব আশা ছিল যে মেয়েকে শিল্পী হতে হবে। তিনি গান খুব পছন্দ করতেন। তিনি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ওনাদের গানের এত ভক্ত। তো মায়ের খুব ইচ্ছে ছিল যে আমার মেয়েও গান গাইবে। তো মায়ের চেষ্টায় আমার ধ্রুব পরিষদে আমি সারগাম করি, আমি আর্য সঙ্গীত আমি ক্লাস করি। পরে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একটি ব্যান্ডে আমি যোগদান করি চট্টগ্রামের। আমি জানি না আপনি শুনেছেন কি না, ব্লুবার্ডস বলে একটি টিম আছে। সেই টিমে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি ওখানে ড্রামস বাজাতাম। আর ড্রামস বাজাটা ড্রামস শেখাটা হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে। মূলত আমার ভাই একজন মিউজিশিয়ান, সে ড্রামার, তার কাছ থেকে আমার ড্রামস শেখা। ওই সময়টায় অবশ্যই গানের যে পরিবেশটা ছিল সেটা তো আপনি বললেন, তারপরেও শিল্পী হয়ে ওঠার জন্য একটা প্রস্তুতি দরকার হয়। তারপর যেটা হয়, অনেকগুলো মানুষের সামনে গান গাওয়ার প্রথম একটা স্মৃতি থাকে সবার। সেই স্মৃতিটা একটু জানবো, প্রথম কখন মানুষের সামনে গান করেছিলেন? প্রথম স্টেজ হচ্ছে আমার ড্রামস বাজিয়ে, সেটি ছিল ইপিজেড একটি শো ছিল আমার। এটি আমার জন্য আসলে একটি ভয়ঙ্কর টাইপের ছিল। আমি খুবই নার্ভাস ছিলাম। আই ওয়াজ সো নার্ভাস দ্যাট টাইম, যখন আমি স্টেজে হাজার মানুষের সামনে দুটো স্টিক নিয়ে আমি বাজাচ্ছি। এটি আসলে বলতে গেলে এখন আমি খুবই ইমোশনাল হয়ে যাব। এই তো। তারপর ঢাকায় আসার জন্য একটা প্রস্তুতি থাকে, বিশেষ করে ঢাকার বাইরে যারা থাকেন। আপনার কি ধরনের প্রস্তুতি ছিল ঢাকায় আসার ব্যাপারে? চট্টগ্রামে যখন গান গাইতাম, বিশেষ করে যখন আমি তো 2 বছর বাজিয়েছি, 2 বছর বাজিয়েছি ব্লুবার্ডসের ড্রামস বাজাতাম এবং সাথে গান গাইতাম, দুটো একসাথে। আস্তে আস্তে আমি কমার্শিয়ালভাবে বাইরে আসি বলতে আমার ভাবি ছিল সিঙ্গার। আমার পরিবার কিন্তু একেবারে সঙ্গীত মনা, আমার পুরো পরিবারই মিউজিক্যাল ফ্যামিলি। আমার ভাবি ছিল সঙ্গীত শিল্পী। সে আমাকে বলছে, তুমি ব্লুবার্ডসে যেহেতু গান গাইছো, তুমি বাইরে কমার্শিয়ালভাবে গান গাও। তখন বাইরে কমার্শিয়ালভাবে গান গাওয়া শুরু করলাম। তো কমার্শিয়ালভাবে গান গাওয়া অবস্থায় আমার কাছে একটা জিনিস সবসময় মাথায় বাজতো, সেটা হচ্ছে আমি কি এইভাবে পাড়ায় সবার এই হলুদের অনুষ্ঠান, কর্পোরেট এসব করে। আর আমাদের চিটাগাংয়ের একটা বিষয় আছে, চিটাগাংয়ে 2-3-4 ঘন্টার কম কিন্তু শো হয় না। হ্যাঁ, একটা শোতে গেলে কিন্তু 4 ঘন্টার টানা গান গাইতে হয়। তো আমি সবসময় ভাবতাম যে আল্লাহ, আমার কি এমন কোনো দিন আসবে না যে আমাকে আমার একটা প্ল্যাটফর্ম হবে, একটা জায়গা হবে, যে আমাকে বাংলাদেশের মানুষ চিনবে। প্রথম ধারণা ছিল তখন বাংলাদেশের মানুষ চিনবে, যে একজন সিঙ্গার আছে, বেলি আফরোজ নামে একজন সিঙ্গার আছে, যে আমার গান হবে, আমার নিজের গান তৈরি হবে। এমনটাই সবসময় বাঁচতো। তো 2012 সনে সেই আমার সুন্দর মুহূর্তটি আসলো, পাওয়ার ভয়েস 2012 যেটি হয়েছিল, সেখানে আমি অংশগ্রহণ করি এবং সেখানে চট্টগ্রাম থেকে আমি চলে আসি ঢাকায়। এটি আমার জন্য আসলে ভীষণ একটি বিরাট একটি প্ল্যাটফর্ম ছিল এটি আমার জন্যে। এবং ঢাকায় আসার পরে দেন আমি পাওয়ার ভয়েস ক্যাম্পে থাকাকালীন অবস্থায় আমি চলচ্চিত্রে প্লেব্যাক গান করি প্রথম। এই তো মেঘ না চাইতে বৃষ্টি যেটাকে বলে, আমি সেরা 10-এ চলে আসি। তখন 2012-13 থেকে আমার ঢাকায় জীবনযাত্রা স্টার্ট। পাওয়ার ভয়েস আপনার পরিচিতি এনে দিয়েছে সারা দেশে, যেটা আপনি চেয়েছিলেন যে সারা দেশের মানুষ আপনাকে চিনুক। সেই পাওয়ার ভয়েসে যখন আপনি গান করেন, চাইলেন, গান করলেন এবং সেরা 4-এ চলে আসছেন, বিষয়টা এরকম না, বড় একটা প্রস্তুতির ব্যাপার ছিল। কি ধরনের প্রস্তুতি? পাওয়ার ভয়েসে আমি একজন কন্টেস্টেন্ট ছিলাম যে কিনা সবসময় ডেঞ্জার জোনে ছিল। হ্যাঁ, আমি টপ 10 ইন করার পর থেকে
আমি ডেঞ্জার জোনে যেতাম এবং আমাদের শ্রদ্ধেয়া রুনা লায়লা ম্যাডাম তিনি আমাকে ওয়াইল্ড কার্ড দিয়ে দিয়ে নিয়ে আসতো এবং তিনি বলেছিলেন যে বেলি সে একজন ভার্সেটাইল সিঙ্গার। হ্যাঁ, সে এলিমিনেট হলে কিন্তু আমি এখানে মহাগুরুর এই আসনে আমি থাকবো না, তিনি এটিও বলেছিলেন। এবং আমাকে ফিনালে মানে একেবারে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত রাখা হয়েছে। এই তো পাওয়ার ভয়েসটি আসলে এটি আমার জন্য আসলে বিশাল বড় একটি প্ল্যাটফর্ম, এটির মাধ্যমে আমার চলচ্চিত্রে আগমন। কিন্তু অনেক শিল্পী আমরা দেখি যাদের সারা জীবন হয়তো কেটে যায় কিন্তু চলচ্চিত্রে গান করার সুযোগ পান না, কিন্তু আপনি সেই পাওয়ার ভয়েসে থাকতেই সেই সুযোগটা পেয়েছেন। আপনার কি মনে হয় মানে কোন গুণগুলো আপনাকে সেই জায়গাটা নিয়ে গেছে? বিষয়টা ছিল কি আসলে পাওয়ার ভয়েসে আমার প্রতিটা গানের পর্বগুলো ছিল একটু আইটেম সং টাইপের। আমি জানি না আমার বিচারক বা আমার পরিচালক যারাই ছিলেন ওনারা হয়তো ভেবেছিলেন বেলি হয়তো বা শুধু আইটেম সংই করতে পারে। তো আমি আসলে বলবো যে বিষয়টা আসলে ভুল, কারণ ছবিতেও এমনও হয় যে ছবিতে আমার 80% শুধু আইটেম সঙের মানে আমার আসে যে আইটেম সঙ্গই করতে হয়, যে বেলি একটা ছবির গান, হ্যাঁ বেলি আইটেম সংটা তুমি করে দিও, এই টাইপ বিষয়টা হয় এখন। তো হয়তো আমার আইটেম সঙের ভয়েসটা ভালো, বাট আমি বলবো যে আমার আধুনিক গানও আমি অনেক ভালো গাইতে পারি, এতটুকু কনফিডেন্টটা আমার আছে। তো চেষ্টা করবেন এটি করতে। না, আপনি আইটেম গানের বাইরে গান করতে পারেন সেই বিশ্বাস আপনার আছে, আমরাও জানি। আধুনিক গান দিয়ে আপনার শুরু, তারপর আসিফ আকবরের সঙ্গে আপনি একটা গান করেছেন, পরের সময়টার কথা বলছি। দুটো গান ছিল, হ্যাঁ, মেঘলা মন সম্ভবত। জি। তো সেই গানটা কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার মানে আপনার আধুনিক গানের যে যোগ্যতা বলে আপনি দাবি করছেন এবং আমরাও স্বীকার করছি, সেইটার একটা পরিচয় আমরা পাই। তারপর নিজে যে আধুনিক গানগুলো করা, সেই জায়গাটায় কিভাবে আপনি মানিয়ে গেলেন, অথবা আপনার কি মনে হয় যে পরিবেশ পরিস্থিতি আপনাকে মানিয়ে নিয়েছে নাকি আপনার বিশেষ কোনো চেষ্টা ছিল? এক একজন আর্টিস্টের, এক একজন শিল্পীর কিন্তু এক একটা আইডি থাকে। যেমন আমার দর্শক সারিতে যারা আছেন ওনারা আমাকে ধরে নেন যে বেলি আফরোজ মিন্স বেলি হচ্ছে মানে চটুল গান, ধুম ধাড়াক্কা টাইপের। হ্যাঁ, তো আমার শুরুটা হয়েছিল আধুনিক গান দিয়ে। শুরুটা কেমন হয়েছিল, আমি জীবনে প্রথম যদি কোনো ভয়েস রেকর্ড করে থাকি সেটি ছিল আমার ছবির গান। আমি চলচ্চিত্রের গান দিয়ে কিন্তু আমার প্রথম যাত্রা, এবং রাঙামন ছবিতে আমি ইমন শাহ দাদার সুরে এবং কবির বকুল ভাইয়ের লেখায় আমি প্রথম গানটি করি। এটি ছিল একটি আধুনিক মানে আধুনিক গান ছিল চলচ্চিত্রে। আধুনিক গানের প্রতি কিন্তু আমার দুর্বলতা অনেক বেশি, বাট আমার অডিয়েন্স চাই যে আমার কাছ থেকে একটু চটুল টাইপের মানে আইটেম সং টাইপের, এবং আমার স্টেজেও কিন্তু সেম, আমি স্টেজ উঠলে সেই ধুম ধাড়াক্কা একটু ফার্স্ট বিটের ফার্স্ট রিদমিক সংগুলি শুনতে চাই। তো আমি বলবো যে আমি আসলে সব ধরনের গানের প্রতি আমার একটা মানে এই তো ভালো একটাই ধারণা আছে আলহামদুলিল্লাহ। একটু জানবো কিভাবে কুমার শানুর সঙ্গে গাওয়া? শানুজির বিষয়টা ছিল কি, সেটি আপনিও জানেন আমিও জানি, যে আমরা ছোটবেলায় থেকেই মানে ওনাকে একটি আইকন, একটি আইডল এরকম টাইপ একটি চিনি, যে থাকে না যে ছোটবেলা থেকে মানে 90s মানে শানুজি বলতে আমরা 90s-এর একটা ছবি আমরা কিন্তু এঁকে ফেলি। হ্যাঁ, তো আমি ছোটবেলা থেকে যখন মানে ওনার গান শুনতে শুনতে বড় হই, তো আমার ওনার ভয়েসটা আসলে ভীষণ মনের মধ্যে ধারণ করি, যে এত চমৎকার একটা ভয়েস, উপমহাদেশের এত গুণী একজন শিল্পী। তো আমি সবসময় ভাবতাম যে ইস, ওনার সাথে যদি কখনো একটা গান করতে পারতাম, মানে থাকে না একটা ইচ্ছা। তো আমি যে কোনো একটা মাধ্যমে আমি ওনাকে কিছু ভিডিওস, আমার কিছু গানের কিছু ভিডিওস পাঠাই ওনাকে, তো তিনি আমার গান শোনেন এবং শুনে তিনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলেন যে বাংলাদেশ থেকে যে সিঙ্গার পাঠিয়েছে ওনাকে চলে আসতে বলো, আমি ওনার সাথে গান গাইবো। তো আমি না শুনে প্রথমে বিশ্বাসই করিনি যে তিনি আমার সাথে গান গাইবেন, সত্য কথা যেটা, কারণ আমাকে কেউ চেনেন না। হ্যাঁ, এবং তিনি তো চেনার কথাই না। তো আমি যখন গান গাইতে গেলাম, তিনি যখন স্টুডিওতে ঢুকলেন, তিনি জাস্ট ঢুকেই বলছেন বাংলাদেশ থেকে একজন সঙ্গীত শিল্পী এসছে, শুনেছি সে নাকি খুব ভালো পারফরমেন্স করে। হ্যাঁ, গান গাই ভালো, তবে খুব ভালো পারফরমেন্স করে, ঠিক এমন করে বলেছে। তো আমি না জিনিসটা শুনে আমি খুব মানে আরও বেশি নার্ভাস হয়ে গেলাম। আমার মধ্যে আসলে কি কাজটা করছে আমি আসলে আপনাকে বোঝাই বলতে পারবো না। তো আমি গিয়ে সাথে ওনার পা ধরে ওনাকে সালাম করলাম। তো আমি বলছিলাম যে স্যার, আমি আপনাকে গান পাঠিয়েছিলাম। বললো হ্যাঁ, আমার তোমার গায়কি ভীষণ ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে তুমি অনেক হাই পিচে গাইতে পারো। তো এটা শুনে না আমার মধ্যে তখন একটু পাওয়ার কাজ করছিল, যে হয়তো
একটু তো সামান্য গুণ তো হয়তো তিনি দেখেছেন, যার কারণে তিনি আমায় গান গাওয়ার জন্য তিনি রাজি হয়েছেন। এরপর তিনি যখন গানটি গাচ্ছিলেন, আমি তো ভীষণ একদম আমি যেন কোথায় হারিয়ে গেছি। আমার কাছে এমন মনে হচ্ছিল যে আমি কোথায় যেন হারিয়ে গেলাম, কারণ আমার আব্বু, যেহেতু আমার আব্বুর বাড়ি কলকাতা, সো আমার সেই হিসেবে ওনার প্রতি আরো একটু বেশি একটা অন্যরকম একটা কিছু কাজ করছিল। তো তিনি যখন গানটা গেয়ে আসলেন, আমি ওনার সামনে আমার গানের লিরিকটা ধরে আমি ওনার সামনে কিছুটা গান গাচ্ছিলাম আমার ওই গানটায়। তো আমার গানটি আমার খালি ভয়েস শুনে, গায়িকা শুনে তিনি বলছেন, বাহ, এ তো দেখি ভালো গাচ্ছে, তুমি তো হাই পিচে আসলে সত্যি ভালো গাচ্ছ। ওনার বিষয়টা বলতে গেলে হয় কি, গুণীজনের সাথে কাজ, আমি অনেকের সাথেই কাজ করেছি আলহামদুলিল্লাহ। ওনার সাথে বিষয়টা ছিল কি, উনি খুবই অন্যরকম একজন মানুষ, কোনো অহংকার নেই, কোনো থাকে না যে একজন, তিনি তো অনেক উপমহাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, তো ওনার মধ্যে কোনো অহংকার নেই। এক কথায় বলতে তিনি অসাধারণ। আমরা যতটুকু জানি আপনার ব্যাপারে, সেটা হচ্ছে আপনি নাচ খুব ভালো করেন, যেটা কুমার শানু বলেছেন যে আপনি পারফরমেন্স খুব ভালো করেন। সেই পারফরমেন্সের একটা অংশ হচ্ছে নাচ। তো সেটা আপনি খুব ভালো করেন এবং সেটার প্রতি আপনার দুর্বলতা ছিল। সেই দুর্বলতা কিভাবে আপনার মনের মধ্যে ঢুকলো এবং সেটা কতটা আপনি সফল সেই জায়গাটায়? আমি ছোটবেলায় ধ্রুব পরিষদে গান নাচ দুটো একসাথে শিখেছিলাম। তো আমার বাবার কিন্তু অনুমতি ছিল না আমার নাচ, মেয়ে গান করতে পারবে ঠিক আছে, বাট মেয়েকে নাচতে দেয়া যাবে না। তো আমি নাচের 2 থেকে 3টা ক্লাস করেছি। 3টা ক্লাস করে দেন আমার মা বলল কি, বাবা তো চায় না কি তুমি নাচ শেখো, নাচটা তোমাকে ছেড়ে দিতে হবে বাবা, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। তখন বাবার দিকে তাকিয়ে চিন্তা করলাম, না, বাবা যেহেতু গানের জন্য অনুমতি দিয়েছে, বাট নাচের কোনো অনুমতি পাচ্ছি না, তো নাচটা তখন একেবারে লাইফ থেকে স্টপ করে দিলাম। এরপরে সেটিকে কিভাবে নিয়ে আসলাম, সেটি হচ্ছে আমার নিজের মিউজিক ভিডিওতে আমি নিজে একটু নেচে গিয়ে সেটিকে নিয়ে আসলাম, নাচে গানে ভরপুর। তখন আমার বাবা বলছে যে দেখো, মেয়ে তো নিজে তো নাচতে ছেড়ে দিয়েছে, এখন তো দেখি মিউজিক ভিডিওতে নাচছে। তো আমার মা বলছে যে দেখো, তার এটা একটা আসলে নাচের প্রতি আমার না একটা থাকে না যে একটা দুর্বলতা কাজ করে, মানুষের একটা উইকনেস থাকে কোথাও নাকি কোথাও। আমার অভিনয়ের প্রতি, নাচের প্রতি আমার একটা কেন যেন একটা দুর্বলতা ছিল, তো সেটিকে আমি এভাবে ফুটিয়ে তুলেছি। আপনি হয়তো দেখেছেন আমার মিউজিক ভিডিওগুলোতে যে আমি নিজেই কিন্তু মডেল, নিজেই সবকিছু। বিশেষ করে নিজের গানে যখন নিজে মডেলিং করা হয়, তখন একটা বাড়তি চাপ থাকে কিনা? হয় না যে আপনি শুধু ঠোঁট মেলাবেন, সেটা একটা কাজ, কিন্তু অভিনয় করবেন, নাচবেন, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে চাপটা একটু বেশি পড়ে যায় কিনা? এই বিষয়টি বলতে গেলে হয় কি, অভিনয় একটা শিখে আসা একটা ব্যাপার আছে, আমি কিন্তু শিখে আসিনি। তো আমি বলবো যে যারা অভিনয় করেন, যারা অভিনেতা অভিনেত্রী যারা আছেন, আসলে ওনারা কষ্ট করেন। কারণ আমি যখন আমার নিজের ভিডিওতে অভিনয় করেছি, তখন আমি বুঝতে পেরেছি যে না, আসলে নায়িকারা কিন্তু আসলে অনেক কষ্ট করেন। কারণ যেটা আপনি শিখে আসবেন, শিখে আসা একটা বিষয় আছে, যে শিখে করা আর না শিখে করা, দেয়ার ইজ টু মাচ ডিফারেন্স। হ্যাঁ, এখানে বুঝতে হয়। এই বিষয়টাতে আমি এখনো পণ্ডিত না। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে না জেনে করা, না শিখে করা। আর আমার এই বিষয়টা, এটা সম্পূর্ণ আমার মনের ভালো লাগা থেকে আমি করি, দ্যাটস ইট। আপনি ড্রামার ছিলেন, তার মানে আপনার শুরুটা সেই মিউজিশিয়ান, সেই পরিচয় থেকে। এই পরিচয়টা, বিশেষ করে ড্রামার পরিচয়টা, আপনার পরবর্তী সময়ে বিশেষ কোনো সুবিধা দিয়েছে কিনা আপনাকে? প্রথমে আমার পরিচয়টা আমি এভাবে বলি যে আই এম মিউজিশিয়ান। কারণ আমার সঙ্গীত পথচলা যেটিকে বলে, আমার প্রথম যাত্রা আমার ড্রামস বাজিয়ে, আমি স্টেজে প্রথম আমার জীবনযাত্রা ড্রামস বাজিয়ে। সো এটিকে আমি অবশ্যই স্যালিউট করি, যেটির মাধ্যমে দর্শক আমাকে চেনে। আমার চট্টগ্রাম, আমার পুরো বাংলাদেশ শহর আমাকে যেটির মাধ্যমে ফার্স্ট অফ অল চেনে, সেটি হচ্ছে আই ওয়াজ এ মিউজিশিয়ান, আই ওয়াজ এ ড্রামার। তো সেটি থেকে আমার যেহেতু আমার পরিচিতি, এটিকে আমি অবশ্যই স্যালিউট করি। আর এখনও কিন্তু মাঝে মাঝে বাজাই না তা না, বাজাই কিন্তু। আর আমার যে টিমটি ছিল ব্লুবার্ডস, আমি আসলে সত্যি আপনাদের সবাইকে অনেক অনেক মিস করি। কারণ ব্লুবার্ডসের আমাদের লিডার যিনি আছেন জেকব ডাইস, তিনি যদি আমাকে এই সুযোগটা না দিতেন, আজকে এই মিউজিশিয়ান নামে আজকেও আপনি আমাকে এই পরিচিতিটা দিতেন না। চলচ্চিত্রের গান, আধুনিক গান বা কাভার সং সব মিলিয়ে নানা রকম গান করতে হয় স্টেজে, বা এক কথায় যদি বলি, কারণ একজন শিল্পী শুধুমাত্র এক ধরনের গান করবেন সেই সময়টা এখন নেই, বা কখনোই হয়তো ছিল না। সব ধরনের গানই গাইতে হয়।
আপনাকে যদি আলাদা করে জিজ্ঞেস করি যে কোন জায়গাটা বিশেষ স্বাচ্ছন্দ্যের? বিশেষ স্বাচ্ছন্দ্য হচ্ছে যখন আমি নিজের গান করি, যখন আমার নিজের গান, যেমন আমার প্রথম টার্গেট সংটা ছিল হায়রে হায়রে। আমার প্রথম অ্যালবাম রিলিজ হয় 2015 সনে এবং হায়রে হায়রে রিলিজ হয় 2018 সনে। তো হায়রে হায়রে ছিল এটা আমার টার্গেট সং, যেটা দিয়ে দর্শক আমার পরিচিতিটা জানে যে বেলির একটা সং আছে হায়রে হায়রে, বেদের মেয়ে জ্যোৎস্না রিটার্নস। আস্তে আস্তে বেদের মেয়ে জ্যোৎস্না পরে রিলিজ করি, 2020 সনে রিলিজ করি। কিন্তু যখন আমি যেমন আমার নিজের গান গাই তখন আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যখন আমি দেখি যে আমার নিজের গান আমি গাইছি, আমার সাথে আমার অডিয়েন্স গাইছে। এটি আমি বলবো আমি না, প্রত্যেকটা শিল্পীর জন্য এটা বিশাল একটি পাওয়া যে তার নিজের গান যখন সে দর্শকের মুখ থেকে শোনে, এইটার থেকে বড় খুশি আর হতে পারে না। মানে এটি সব থেকে বেশি বড় স্বাচ্ছন্দ্য বোধ করা। আমরা আপনার কথা শুনছি, কথা তো আরও শুনবো, কিন্তু একজন শিল্পীর সঙ্গে যখন কথা বলা হয় তখন সবাই একটু গান শুনতে চায়। অন্তত দুই কলি যদি না শোনানো হয়, মনে হয় দর্শক শ্রোতা যারা আছেন তারা একটু মন খারাপ করতে পারেন। রিসেন্টলি একটা আমার গান রিলিজ করেছি, সেটি হচ্ছে এটি চিটংয়ের গান। যেহেতু আপনি চিটং নিয়ে খুব, আমার বড় হওয়াটাই চট্টগ্রামে, আমি জানি না আজকের দর্শক বুঝবেন কি না, তবু একটু বোঝার চেষ্টা করবেন আর কি। এটা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করেছি, শঙ্খ নদীর মাঝি। আরাইলা ফারাইলা হয় কি গরিব আরে, তুই যদি আরে আই সাই যদি তোরে, জিয়ত মিয়া বিবি রাজি হেড়ে কি গরিব খাজি, শঙ্খ নদীর মাঝি আই তোয়ার লগে রাজি, শঙ্খ নদীর মাঝি আই তোয়ার লগে রাজি, তুই মুখিয়া গইলা খালা যদি আরে লাগে ভালা, শঙ্খ নদীর মাঝি আই তোয়ার লগে রাজি। চমৎকার। আমরা আবার একটু কথায় ফিরে যাই। নানা রকম গান করার বিষয়টা যেটা বলছিলাম একটু আগে, সেখানে এই সময়টায় এসে সময়ের সঙ্গেও তাল মেলাতে হয়। সব সময় সেটা ছিল যে সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে কিছু কিছু গান বেশি গাইতে হয়, কোনো কোনো গান একটু কম গাইতে হয়। তবে দিন শেষে স্টেজে গান করার বিষয়টা থেকেই যায় একজন শিল্পীর জন্য। সেখানে খুব কাছ থেকে প্রতিক্রিয়া জানা যায় দর্শকের, শ্রোতাদের, ভক্তদের। তারা যখন হতাশাজনক কোনো প্রতিক্রিয়া জানান, আমি নেগেটিভ বিষয়টাই সামনে আনছি, কারণ সব জায়গায় সব দর্শক শ্রোতা একেবারে উৎসাহিত করবেন সেটা তো আমরা আশা করতে পারি না। যদি হতাশার মতো কিছু থাকে, সেই বিষয়টাকে কীভাবে নেন? স্টুডিওর ব্যাপারটা হচ্ছে একরকম, স্টুডিওতে আপনি ভুল করছেন সেটি আপনি সংশোধন করার টাইম পাচ্ছেন, বাট স্টেজের বিষয়টা হয় কি, যখন আমরা লাইভ পারফরমেন্স করি তখন কিন্তু আমরা সামনে থেকে অডিয়েন্স কী টাইপের গান শুনতে চাই, বা অডিয়েন্স বোর হচ্ছে নাকি অডিয়েন্সের ভালো লাগছে কিনা, দুটো জিনিসই কিন্তু আমরা বুঝতে পারি। আর স্টেজ এমন একটি মাধ্যম যেখানে কিন্তু আমার ভুল সংশোধন করার কোনো টাইম নেই, কারণ আমি লাইভ গাইছি, বেসুরা গাইলেও কিন্তু সেটি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বিষয়টা হয় কি, আমি স্টুডিও থেকে আমি স্টেজ খুব বেশি প্রিফার করি, কারণ আমার কাছে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ লাগে আমার স্টেজটা। আমার এক কথায় মনে হয় যে আমাকে মনে হয় তৈরি করা হয়েছে স্টেজের জন্য। আমি স্টেজে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি তখন অডিয়েন্সের আই কন্ট্যাক্ট রেখে আমি গান করি এবং আমি বুঝতে চেষ্টা করি যে আমার অডিয়েন্স কি বলছেন। এমনও হয় মাঝে সময়ে যে আমি শুরুতে দু একটি আধুনিক গান গাইছি, বা অডিয়েন্স চাচ্ছে যে আমি একটু ফার্স্ট রিদমিক সং করি, অডিয়েন্স বোর ফিল করছেন। এমনও হয় যে সামনে এসে কিন্তু মাঝে সময় বলেও দেন যে প্লিজ একটু ফার্স্ট রিদমিক সং করেন, আমরা সফট নাম্বার কোনো শুনতে চাই না। এই তো একটা আর্টিস্ট থেকে, একটা শিল্পী থেকে কিন্তু অনেক কিছু মাথায় রেখে স্টেজে গান করতে হয়। এটি কিন্তু ভীষণ আসলে অনেক কষ্টকর বলবো, যে সব কিছু মিলিয়ে মেনটেন করে স্টেজটা তার ধরে রাখতে হয়, যেটি আমি অলওয়েজ করি। অর্থাৎ হতাশাজনক কিছু শুনলেও সেটা মাথায় নেওয়া যাবে না, আপনাকে এমনভাবে থাকতে হবে। আর স্টেজের বিষয়টা দেখেন, আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমার শরীর খারাপ লাগছে, বা আমার আজকে শরীরটা তেমনটা ভালো না, বা আমি একটু খুব টায়ার্ড ফিল করছি, কারণ কয়েকদিন টানা শো থাকলে তেমনও হয় যে আমরা টায়ার্ড থাকি। কিন্তু স্টেজে যখন উঠি, একটা শিল্পীর কিন্তু তখন তার হাস্যোজ্জ্বল চেহারা, মানে সব কিছু মিলিয়ে তাকে অডিয়েন্সের সামনে একেবারে এমনই দেখাতে হয় যে ইয়াস আই এম সো হ্যাপি, এবং আমি আসছি আজকে আপনাদের আনন্দ দিতে, সো আজকের আনন্দটি আমরা ভাগাভাগি করে নিব। এই সময়টায় আসলে মিউজিক ভিডিওর একটা বড় প্রভাব গানের ক্ষেত্রে আছে। দেখা যায় এমনও হয় যে একটা গান তৈরি হওয়ার আগে মিউজিক ভিডিওর পরিকল্পনা হয়ে যায় ক্ষেত্র বিশেষে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অর্থাৎ এই যে মিউজিক ভিডিওর দৌরাত্ম্য, একটা সময় আপনি দেখেন এমন ছিল যে তখন কিন্তু গান শুনতো, আর এখন হয়ে গেছে গান শুনতে পাওয়া এবং দেখতে পাওয়া দুটো একই সাথে। যে
কে গান গাচ্ছে, হ্যাঁ অমুক গান গাচ্ছে, এটা কে, এটা অমুক। দুটো একসাথে, কিন্তু এখন গান হয়ে গেছে মানে শুনতে পাওয়া এবং দেখতে পাওয়া দুটো একসাথে হয়ে গেছে। এবং আমাদের জন্য ভীষণ কষ্টকর যে একটা গান কিন্তু আমরা সিঙ্গেলভাবে আমরা রিলিজ করতে পারছি না। হ্যাঁ, একটা গান রিলিজ করতে হলে মাস্ট আমাকে একটি মিউজিক ভিডিও সহকারে রিলিজ করতে হচ্ছে। তো জিনিসটা আসলে যদি বলেন আমার পক্ষ থেকে সেটি কেমন, আমি বলবো এটা আমার জন্য আসলে খুবই মানে আমাদের এই জেনারেশন বা আমাদের জন্য আসলে এটি খুব কষ্টদায়ক যে একটা গানের পেছনে আমাদের এখন একটা বিশাল টাইপের একটা ইনভেস্টমেন্ট লাগছে। এই তো। আপনি নানা রকম গান করেন, সেটা তো একটু আগেই বললাম। তবে আরেকটা ধরন আপনার মধ্যে আমরা দেখি যে কাভার সং করেন। তো কাভার সঙ্গের ক্ষেত্রে একটা বিতর্ক থেকে যায় যে মূল শিল্পীকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, ক্ষেত্র বিশেষে তাদের অনুমতি নেওয়া হয় না, নাম বলা হয় না। এই বিষয়টা আপনি কতটা মেনটেন করেন? এটি একটি শিল্পীর জন্য খুবই কষ্টদায়ক। যেমন আমার গান যদি কখনো কেউ কাভার করেন সেখানে আমার নাম উল্লেখ করা হয়নি, এটি আমি নিজে শুনলে আমি খুব বেশি কষ্ট পাবো। কারণ একটা শিল্পীর গান এটি ওনার একটি সম্পদ, কিন্তু আমাদের নিজেদের সম্পদ যেমন আছে, গানটাও কিন্তু ওনার জন্য একটি সম্পদ, এটা ওনার একটি আইডেন্টি। সো আমি আমার কোনো গানে কখনোই আমি শিল্পীর নাম উল্লেখ না করে আমি কখনোই পাবলিশ করিনি। এবং নতুন প্রজন্মের অনেকেই আছেন যিনিরা এখন এই কাজটি করছেন। আমি একটি কথাই বলবো যে শিল্পীর নামটি, মূল শিল্পীর নামটি উল্লেখ না করে কখনোই গানটি প্রকাশ করা উচিত না। কারণ একজন গুণী শিল্পীর গান আপনি গাইছেন, যেমন আমি অনেক গুণী শিল্পীর গান আমি গেয়েছি, আমি প্রথমে ওনাকে শ্রদ্ধায় রেখে দেন ওনার গানটি আমি ওইভাবে করে গিয়েছি, ওনার নামটা খুব হাইলাইট করে দিয়েছি। এবং আমি বলবো যে এটি করা উচিত, প্রতিটি শিল্পী করা উচিত। পাওয়ার ভয়েস থেকে বের হয়ে এতদিনে একটা পর্যায়ে এসেছেন, নানা রকম গান গেয়ে নানা রকম মানুষের মন সুরে সুরে ভরে একটা জায়গায় এসেছেন। এখন যখন তাদের সঙ্গে দেখা হয়, তাদের বলতে যারা ওই সময় বিচারক ছিলেন, বিশেষ করে শ্রদ্ধেয় রুনা লায়লা, তারা কি বলেন? অর্থাৎ আপনি সঠিক জায়গায় আছেন, সঠিক গন্তব্যে পৌঁছেছেন, সেটা বলেন তারা? আমার কাছে সত্যি বলতে আমার কাছে এখনো প্রতিনিয়ত মনে হয় কি জানেন, আমি এখনো একটা কম্পিটিশনে আছি এখন। তখন পাওয়ার ভয়েস 2012 তখন ছিল আমার জন্য একটা কম্পিটিশন, তখন ছিল একটা আমাকে চিনবে। আর এখন কম্পিটিশনটা হয়ে গেছে কীরকম, আমাকে টিকে থাকতে হবে আমার কাজ দিয়ে। সো শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, ওনার সাথে কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছিল। তো ম্যাডামকে গিয়ে আমি বলছিলাম যে ম্যাডাম আমার ভুল কি হচ্ছে, বা স্বাভাবিক আমরা ওনাদের সামনে গেলে তো আসলেই বাচ্চা হয়ে যায়, আমরা এখন যতটা আছি তার থেকেও আমার কাছে মনে হয় যেন আমি একেবারে সেই ছোট বাচ্চাকালে চলে গেছি, তেমনটাই লাগে। তো ওনার পা ধরে সালাম করে ওনাকে আমি বলছিলাম যে ম্যাডাম আমাদের বলে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে থাকো। তো আমার কাছে মনে হয় যেন আমাদের প্র্যাকটিসটা এখনও হচ্ছে না ভালো করে। হ্যাঁ, তো প্র্যাকটিস আরও বেশি বেশি দরকার, আরও বেশি বেশি গান গাইতে হবে, আরও মানে প্রতিদিন নিজেকে নিজে না সংশোধন করতে হবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যেমন এই যে আমি এখন আপনার সাথে আমি কথা বলছি, হ্যাঁ আমি আপনার সাথে কথা বলার পর আমি যখন আমার সব কিছু আবার খুব চিন্তা করব যে আমার কোন জিনিসটা ভুল হয়েছে, হ্যাঁ কোনটা আমার সংশোধন করা উচিত ছিল। বা আমি যখন একটা লাইভ করে আসি, লাইভ করে এসে আমি নিজের ফোনে আমি শুনি গানটা যে আমি কেমন গিয়েছি। তো আমার কাছে মনে হয় যেন না, আমাকে আর একটু সংশোধন হতে হবে, আর একটু ভালোভাবে গাইতে হবে। এই তো এখনকার ইয়েটা আমার কাছে মনে হয় যেন এটিও একটি কম্পিটিশন টাইপ, যে এখন যে বর্তমান প্রজন্মে যারা গাইছে সবার সাথে তাল মিলিয়ে গাওয়া, সবার মানে আমার অডিয়েন্স এখন যারা আছে, এখন কিন্তু মানুষের অনেকটা মুড, এখন অনেকটা ভাবমূর্তি চেঞ্জ হয়েছে। সো আমাকে দর্শক কিভাবে নেবে, এই তো সব কিছু মিলিয়ে আমাকে এখন করতে হচ্ছে। আমরা এই যে দিন শেষে ঘরে ফেরার বিষয়টা বললাম, ঘরে ফেরা ছাড়াও আরও এক জায়গায় ফিরতে হয় আপনাকে, সেটা চট্টগ্রাম। অর্থাৎ আপনি যেখানেই কাজ করেন না কেন, পৃথিবীর যে জায়গায় কাজ করেন না কেন, দিন শেষে আপনাকে চট্টগ্রামের মেয়ে সেই পরিচয়টাই বহন করতে হয়। চট্টগ্রামে যখন যান তখন এর আগে যারা গান শুনেছে, আপনার খুব কাছ থেকে শুনেছে, স্টেজে শুনেছে, স্কুলে শুনেছে, তারা কি গান শোনার জন্য আবদার করে? সব থেকে বড় বিষয় হচ্ছে আমি এখন আপনার সাথে যেভাবে কথা বলছি, আমি অন্যরকম একটি বেলি আফরোজ হয়ে যায় তখন, মানে একেবারে খাস চাটঘেয়া ভাষায় কথা বলি প্রথমত। আর আমি তখন যেমন ছিলাম ঠিক ওই 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 পরিবেশটাতে আমি চলে যাই, মানে তখন যেমন একেবারে ন্যাচারাল, একেবারে নর্মাল। হ্যাঁ, আমি বেলি আফরোজ যেভাবে আপনি আমাকে চিনছেন ওটাতে তো একেবারেই থাকি না, সেই রূপটাতে।
আমার সেই আগের ছোটবেলায় চলে যায়। আর গান শুনতে চাওয়ার বিষয় বলতে গেলে আপনাকে শুরুতে বলেছিলাম যে আমরা গান শুনতে শুনতে মানে পুরোনো দিনের গানগুলোর প্রতি আমাদের একটু দুর্বলতা ছিল, তখন আমরা ওই দিনের গানগুলোতে চলে যাই, আমরা যেগুলো শিখতে শিখতে বড় হয়েছে। এই আমরা ওই গানটা করতাম না, ওইটা তখন ওই সময় এমন করতাম না, এই তো তখন চলে যায় একেবারে। আর চিটংয়ের গানগুলো যখন গাই তখন তো একেবারে মানে সম্পূর্ণ একটা পরিবেশ তৈরি হয়ে যায়, এই তো। একজন শিল্পী নানা রকম পরিকল্পনা করেন, কোনো পরিকল্পনা হয়তো প্রকাশ্যে আনেন, কোনোটা আনেন না। আপনার পরিকল্পনা থাকারই কথা যে পরের গানটা কোনটা করবেন, পরে কোথায় গান করবেন, কিংবা কী ধরনের মিউজিক ভিডিও নিয়ে আসবেন। পরিকল্পনাটা একটু জানবো যতটুকু প্রকাশ করা যায়। এখন গানটা নিয়ে আছি, গানটা নিয়ে থাকতে চাই। আর আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আমি করেছি ইতিমধ্যে, বেলি আফরোজ নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সেটিতে এখন আগে কাজ করেছি, হয়তো কোম্পানির সাথে কাজ করেছি, নানা রকম মিউজিক ভিডিও এক একজনের সাথে কাজ করেছি। আর এখন বিষয়টি হয়ে গেছে, এখন আমার নিজস্ব কিছু গান আমি আমার আর্কাইভ করে রাখতে চাই, যে মানে এগুলো আমারই গান, হ্যাঁ এগুলো আমার নিজস্ব চ্যানেলে আমি এগুলো ধারণ করে রাখতে চাই। কারণ এখন সময়টা আপনি হয়তো বুঝতে পেরেছেন, এখন যার যার একটা চ্যানেল, যার যার একটা আইডি তৈরি হয়ে গেছে। তো কিছু গান আসছে আমার সামনে, দুটো ব্যান্ড সং আসবে যেটি আমার এখনো করা হয়নি। তো এই তো দর্শক একটু অন্যরকমভাবে বেলিকে দেখতে পাবে। আর গান নিয়ে আছি, গান নিয়ে থাকতে চাই। ছোটবেলায় নাকি আপনি গান শিখবেন না নাচ শিখবেন সেটা নিয়ে যেমন বাবা মার মধ্যে একটা মতভেদ তৈরি হয়েছিল, ঠিক তেমনই আপনার নাম কোনটা হবে, বেলি নাকি বুবলি? বেলি, ডেফিনেটলি বেলি, কারণ আমার বাবা অনেক শখ করে নামটি রেখেছিলেন বেলি। স্টেজের বিষয়টা আবার যদি একটু আনি, আপনি দেশের বাইরে অসংখ্য স্টেজ শো করেছেন, আবার দেশেও করেন, পার্থক্যটা কোন জায়গায়? দেশের বাইরে যখন যায় তখন আমার আমার দেশের মাটির একটি গন্ধ পাই আমি। সেটি কিভাবে? সেটি হচ্ছে তখন আমাকে ফোক সং প্রচুর পরিমাণে গাইতে হয়, মানে মাটির গান, প্রচুর পরিমাণে মাটির গান শুনতে চাই। এবং যখন দেখি যে মানে বাংলা গান ছাড়া ওনারা হিন্দি গান একেবারেই শুনতে চান না, এটি আমার জন্য ভীষণ ভালো লাগে যে আমার দেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ, এটা আমি তখন গর্ব করে বলি যে আমরা বাঙালি, হ্যাঁ, যে আমরা এখনো বাংলা গান শুনতে মানে আগ্রহী, মানে বাংলা গানই শুনতে চাই, সত্য কথা। এবং আমি রিসেন্টলি লন্ডনে একটি শো করে এসেছি, আমি আবারও যাচ্ছি লন্ডনে, আমার শো আছে। তো তখন দেখি যে না বাংলা গান ছাড়া আর কোনো গান হবে না, মানে বাংলা গানই গাইতে হবে। এবং আধুনিক মানে অন্য টাইপের গান আমি একটু শোনাতে চাই, দেখি না মানে একটু ফোক টাইপের গান, মানে মাটির গানগুলো একটু শুনতে খুব বেশি তারা আগ্রহী থাকেন। তো এটি আসলে ভীষণ ভালো লাগে যে আমরা বাংলাদেশকে আসলে আমরা ভীষণ ভালোবাসি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যাদের কন্যা, সেই চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, অবশ্যই চট্টগ্রামের ভাষায়। ব্যাকুণের অনেক অনেক ধন্যবাদ, দোয়া করিবেন আল্লাহ। আমি একটু বাংলা ভাষায় একটু ট্রান্সলেট করে দেই, আমার জন্য দোয়া করবেন সবাই, বাংলা গানের সাথে থাকবেন, বেলি আফরোজের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে অনেক ভালো রাখে, অনেক সুস্থ রাখে, আমার পুরো পরিবারকে। অ্যান্ড বেশি বেশি করে বাংলা গানও নিবেন, বাংলা গানের লগে তাইবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমরা সঙ্গীত শিল্পী বেলি আফরোজের সঙ্গে ছিলাম ঢাকায় থাকি এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে চট্টগ্রামের আরও একজন গুণী মানুষকে নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।